অত্যাচারী জিতকুমারের পতনের পর রাজ্যে স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু মহারাজ রূপকুমারের মনের মেঘ এখনো কাটেনি। দীর্ঘদিনের বন্দিদশা আর নিজের ভুলের অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছে। পদ্মাবতী, তুমি অনেকবার আমার জীবন বাঁচিয়েছো, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। মহারাজ, এসব কি বলছেন? ঠিকই বলছি, আমি এই রাজ্যের রাজা, কিন্তু আমি নিজের রানীর সম্মান রক্ষা করতে পারিনি। আমি পিতা, কিন্তু সন্তানদের নিরাপত্তা দিতে পারিনি। আমার অন্ধত্ব আর নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে জিতকুমার আমাদের জীবন তছনছ করে দিয়েছে। রানী, আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্মাবতী। যা হয়েছে তা বিধাতার লিখন। আপনি তো ফিরে এসেছেন। আমার বুক জুড়ে আমার পারুল চাপা আছে। অতীতের দুঃখ মনে করে আর কষ্ট পাবেন না মহারাজ। আমার সোনামানিকটা, তোমাদের বাবা হয়েও আমি কিছুই করতে পারিনি। মা পারুল, তুই না থাকলে আজ এই বংশের প্রদীপ নিভে যেত। আর সেনাপতি অজয়, আপনার এই ঋণ আমি এই জন্মে শোধ করতে পারবো না। বাবা, তুমি আমাদের মাঝে ফিরে এসেছো, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তুমি ভেঙে পড়লে আমরা সাহস পাবো কোথায়? মহারাজ, আমি সেবক মাত্র। রাজ্যের মঙ্গলের জন্য জীবন দেওয়া তো আমার ধর্ম। আপনি এসব নিয়ে ভেবে নিজেকে ছোট করবেন না। পরদিন রাজসভা বসল। জিতকুমারের কুশাসনে রাজ্যের কি অপূরণীয় ক্ষতি হয়েছে তা শুনে মহারাজের কপালে চিন্তার ভাঁজ পড়ল। মহামান্য মন্ত্রীগণ, আমি জানতে চাই, আমার অবর্তমানে জিতকুমার প্রজাদের উপর কি কি অবিচার করেছে, আর রাজকোষের অবস্থাই বা কি? মহারাজ, জিতকুমার রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছে। তার বিলাসিতা আর গুপ্তচরদের পেছনে জলের মতো অর্থ ঢেলেছে। মাফ করবেন মহারাজ, প্রজারা আপনার সাথে কথা বলতে চায়। প্রহরী, নিয়ে আসো তাদের। মহারাজ, জিত কুমারের সৈন্যরা খাজনা না দেওয়ায় আমার ভিটে বাড়ি জ্বালিয়ে দিয়েছে। থাকার কোনো জায়গা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই। এই জুলুমের বিচার চাই মহারাজ। শান্ত হন আপনারা, আমি কথা দিচ্ছি, জিতকুমারের প্রতিটি অন্যায়ের বিচার হবে। রাজকোষের দ্বার আজই খুলে দেওয়া হবে প্রজাদের পুনর্বাসনের জন্য। রূপকুমার থাকতে এই রাজ্য আর কোনোদিন কোনো প্রজা অত্যাচারিত হবে না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে মহারাজ। মহারাজ! রানী, রানী, কি হয়েছে তোমার? জলদি রাজবদ্ধকে খবর দিন। সেনাপতি, দেখুন রানীর কি হলো। ভয়ের কোনো কারণ নেই মহারাজ। দীর্ঘদিন মানসিক ধকলের কারণে মহারানী দুর্বল হয়ে পড়েছেন। উনার এখন প্রচুর বিশ্রাম প্রয়োজন। বৈদ্যমশাইয়ের কথায় সবাই আশ্বস্ত হলো, কিন্তু রাজকুমারী পারুলের মন মানল না। সে মায়ের শিয়রের কাছে গিয়ে দেখলো মায়ের গলার কাছে চামড়ায় হালকা নীলচে একটা দাগ ফুটে উঠেছে। পারুল চমকে উঠল, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। অগস্যের মেয়ে পারুলমণি, মলিন কেন মুখ? জিতকুমারের রাধার শেষে ফিরল ঘরে সুখ। মায়ের অসুখ সার্বিক জানি, নেই কোনো ভয়। মিছে কেন ভাবছো তুমি? ওসব কিছু নয়। টিয়া, তুমি তো আমার মায়ের সই। তুমি তো আমার মাকে আমার চেয়েও বেশি চেনো। সবাই ভাবছে জিতকুমার মরেছে মানেই সব শেষ, কিন্তু আমার মন যে মানে না গো মায়ের সই। তোমরা যাকে খুশির জোয়ার বলছো, আমার কাছে তা বড় কোনো বিপদের ইশারা মনে হচ্ছে। বলো কি গো সইয়ের মেয়ে, বিপদ এখনো বাকি? তোমার কথা শুনে যে আজ চমকে উঠলো আখি। ভয়টা হয়তো নয় টিয়া। বৈদ্যমশাই যা দেখেছেন তা শুধু ওপরের অসুস্থতা, কিন্তু আমি মায়ের গলার কাছে একটা অদ্ভুত নীলচে দাগ দেখেছি। ওটা সাধারণ রোগ নয়, ওটা কোনো কালো জাদুর বিষ। জিতকুমার একা ছিল না, তার কোনো গোপন সহযোগী বা কোনো অশুভ শক্তি এখনো এই প্রাসাদের আড়ালে লুকিয়ে আছে। জাদুর বিষে রানী মায়ের বাড়ছে কি গো ব্যথা? শত্রু যদি কাছেই থাকে, এ তো ভয়ের কথা। দেরি করো না গো সইয়ের মেয়ে, বিপদ বড় ভারী। মায়ের জীবন রক্ষা করো ওগো রাজকুমারী। উপায় আমাকে বের করতে হবে। মায়ের এই হঠাৎ অসুস্থতা আর সবকিছুর মূলে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। জিতকুমার মরার আগে যে যে কথা বলেছিল তা মিথ্যে ছিল না। আমার মনে হচ্ছে প্রাসাদের ভেতরেই কোথাও সেই রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য আমাকে ভেদ করতেই হবে।
পারুলের সন্দেহ যে অমূলক নয় তা সে বুঝতে পারছে। মায়ের অসুস্থতা কোনো সাধারণ রোগ নয়, বরং কোনো প্রাচীন কালো জাদুর প্রভাব। আর এর উত্তর হয়তো লুকিয়ে আছে জিৎ কুমারের সেই গোপন কক্ষে। জিৎ কুমারের মৃত্যুর পর রাজ্যে শান্তি ফিরে এলেও রাজকুমারী পারুলের মন শান্ত নয়। সে জানে জিৎ কুমার একা এত বড় সাহস দেখাতে পারে না, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো শক্তি ছিল। দিদি ভাই, তুমি এখানে একা দাঁড়িয়ে কি ভাবছো? আজ তো রাজ্যে উৎসবের দিন। বাবা ঘোষণা দিয়েছেন আজ গরিব দুঃখীদের মাঝে অন্ন বিতরণ করা হবে। তোমার মুখে হাসি নেই কেন? চাপা, সব শান্ত দেখালে যে সব শান্ত থাকে তা নয়। তুই কি ভুলে গেছিস জিৎ কুমার মৃত্যুর আগে বলেছিল তোমরা ভাবছো সব শেষ, আসলে কিছুই শেষ হয়নি। ওর সেই কথাগুলো আমার কানে বাজছে। রাজকুমারী পারুল, তুমি অযথা চিন্তা করো না। আমি এই প্রাসাদের প্রতিটি কোণায় প্রহরী বসিয়েছি। জিৎ কুমারের অনুগত সব সৈন্য এখন কারাগারে। আমাদের মহারাজ রূপকুমারের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারণেই। সেনাপতি মশাই, শত্রুর তরোয়াল দেখা যায় কিন্তু ষড়যন্ত্রের বিষ দেখা যায় না। জিৎ কুমার মারা গেছে ঠিকই, কিন্তু সে তার গোপন কোনো ভয়ানক মিত্র রেখে যায়নি তো? আমার মনে হচ্ছে আমাদের প্রাসাদের গোপন কুঠুরিগুলো ভালো করে তল্লাশি করা উচিত, বিশেষ করে জিৎ কুমারের ব্যক্তিগত কক্ষটি। তুমি ঠিক বলেছ রাজকুমারী। জিৎ কুমার তার শয়নকক্ষের লাগানো একটি গোপন কক্ষে মাঝে মাঝে সময় কাটাতো। সেখানে সে কাউকে প্রবেশ করতে দিত না। চলো আজই আমরা সেই কক্ষটা পরিদর্শন করব। সেনাপতি অজয় দরজার বিশাল তালা ভেঙে জিৎ কুমারের গোপন কক্ষে প্রবেশ করলো। ঘরের ভেতর অদ্ভুত এক ভ্যাপসা গন্ধ। উফ, কি জঘন্য গন্ধ এখানে। মনে হচ্ছে এখানে বহু বছর ধরে আলো বাতাস ঢোকেনি। আচ্ছা দিদিভাই পারুল, ওই কোণায় ওটা কি চকচক করছে? মনে হচ্ছে একটা সিন্দুক। অজয়, দেখো তো ওটা খোলা যায় কিনা। এটা সাধারণ কোনো সিন্দুক নয় রাজকুমারী। এতে কোনো চাবি দেওয়ার জায়গা নেই। তবে এই সিন্দুকের উপর একটি সাপের ছবি খোদাই করা আছে। মনে হচ্ছে কোনো বিশেষ মন্ত্র বা সংকেত ছাড়া এটি খুলবে না। দাঁড়াও, জিৎ কুমার সব সময় তার গলায় একটা সাপের লকেট পরে থাকতো, মনে আছে? ফাঁসির আগে সৈন্যরা ওটা খুলে নিয়েছিল। অজয়, সেই লকেটটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, ওটা তো রাজকোষাগারে জমা রাখা হয়েছে। আমি এখনই নিয়ে আসছি। খুলে গেছে। দেখি ভিতরে কি আছে। সোনাদানা, হীরামাণিক্য? না চাপা, ওসব কিছুই নেই। ভেতরে শুধু একটা পুরনো জরাজীর্ণ চামড়ার মানচিত্র আর একটা চিঠি। পারুল চিঠিটি খুলল। চিঠির লেখাগুলো লাল কালিতে লেখা, যেন রক্তের অক্ষরে লেখা। পারুল পড়তে শুরু করলো। হে মহামতের জাদুকর কালকেতু, চুক্তি অনুযায়ী আমি আপনাকে প্রতি পূর্ণিমায় 3 জন করে নরবলি দিয়েছি। বিনিময়ে আপনি আমাকে যে মায়াবী শক্তি দিয়েছেন তা দিয়ে আমি আমার ভাই রূপকুমারকে সিংহাসনচ্যুত করেছি। কিন্তু যদি কখনো আমি বিপদে পড়ি বা মারা যাই, তবে আমাদের চুক্তি অনুযায়ী এই রাজ্যের সিংহাসন এবং রাজরক্ত আপনার প্রাপ্য হবে। নীল পাহাড়ের ওপারের গুহা থেকে আপনি এসে আপনার পাওনা বুঝে নেবেন। এতে আপনার অনুগত জিৎ কুমার। জাদুকর কালকেতু? এ তো অসম্ভব। আমি শুনেছি কালকেতুকে বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা নীল পাহাড়ে বন্দী করে রেখেছিলেন। জিৎ কুমার কি তবে সেই শয়তানকে আবার জাগিয়ে তুলেছে? তার মানে জিৎ কুমারের মৃত্যুর সাথে সাথে আমাদের বিপদ কমেনি, বরং আরো বেড়েছে। ওই জাদুকর এখন আমাদের রাজবংশের রক্ত চাইবে। শান্ত হ চাপা। জিৎ কুমার নিজের স্বার্থে পুরো রাজ্যকে এক ভয়ানক বিপদের মুখে ঠেলে দিয়ে গেছে, কিন্তু আমরা থাকতে তা হতে দেব না। অজয়, এই মানচিত্রটি দেখো। এটা নীল পাহাড়ের সেই গুহার রাস্তা যেখানে কালকেতু থাকে। রাজকুমারী পারুল, আমি এখনই মহারাজ রূপকুমারকে বিষয়টি জানাবো। আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কালকেতু কোনো সাধারণ শত্রু নয়, সে কালো জাদুর অধিকারী। শুধু বাবাকে জানালে হবে না। বাবা সবেমাত্র সিংহাসনে বসেছেন, মা অসুস্থ। তাদের এখনই আতঙ্কিত করা যাবে না। আমাদের আগে নিশ্চিত হতে হবে কালকেতু সত্যিই মুক্ত হয়েছে কিনা। তাহলে আমরা এখন কি করব দিদি ভাই? চাপা, অজয় আর আমরা 3 জন ছদ্মবেশী নীল পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করব। যদি কালকেতু জেগে ওঠে তবে তাকে পাহাড়ের ওপারে আটকাতে হবে। রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু রাজকুমারী, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মহারাজ জানলে আমাকে তো মৃত্যুদণ্ড দিবেন। রাজ্যের মঙ্গলের জন্য এই ঝুঁকি আমাদের নিতেই হবে সেনাপতি। জিৎ কুমারের পাপের বোঝা আমাদেরই সাফ করতে হবে। আজ রাতেই আমরা বেরোবো, কেউ যেন ঘূর্ণাক্ষরেও টের না পায়।
জিৎ কুমারের রেখে যাওয়া সেই অভিশপ্ত চিঠি নতুন এক ঝড়ের ইঙ্গিত দিল। উৎসবের আলো যখন প্রাসাদে জ্বলছে, তখন পারুল, চাপা আর অজয় নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। নীল পাহাড়ের রহস্য কি তারা ভেদ করতে পারবে, নাকি জাদুকর কালকেতু গ্রাস করবে তাদের?